বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্র নিয়ে। এই প্রথম পত্রের আজকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই চতুর্থ অধ্যায়ের আজকে আমরা নগদ প্রবাহ বিবরণী নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের এই চতুর্থ অধ্যায়টি দুইটি অংশে বিভক্ত। একটা হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস, আর একটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। তো ইতিমধ্যে আমাদের ব্রেক ইভেন রিলেটেড যতগুলো সমস্যা ছিল সেগুলো আমরা সমাধান করেছি, এবং আজকে আমরা নগদ প্রবাহ বিবরণী নিয়ে আলোচনা করব। তা নগদ প্রবাহ বিবরণীতে আলোচনা করার শুরুতে আজকে আমরা নগদ প্রবাহ বিবরণীর যে ফরম্যাটটা আছে সেটা আমরা শিখব, যে কোন কোন আইটেমগুলো বা কোন কোন বিষয়গুলো নগদ প্রবাহ বিবরণীর অন্তর্ভুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীরা, নগদ প্রবাহ বিবরণীতে শুধুমাত্র একটি কোম্পানির যে নগদ লেনদেনগুলো হয় সেই নগদ লেনদেনগুলোই এই বিবরণীর অন্তর্ভুক্ত হবে। এক্ষেত্রে যে লেনদেনের কারণে কোম্পানির ভিতরে টাকা আসে সেগুলো আমরা প্লাস করব, আর যে লেনদেনের কারণে কোম্পানি থেকে টাকা চলে যায় সেই লেনদেনগুলো আমরা এখান থেকে মাইনাস করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই নগদ প্রবাহ বিবরণী প্রথম তিন ধরনের। একটা হচ্ছে পরিচালন কার্যাবলী হতে, দুই নম্বর আমাদের হচ্ছে বিনিয়োগ কার্যাবলী হতে, আর একটা হচ্ছে আমাদের অর্থায়ন কার্যাবলী হতে। এই তিন ধরনের নগদ প্রবাহ আমরা সেখানে শিখব। এক হচ্ছে পরিচালন কার্যাবলী হতে, দুই নম্বরে বিনিয়োগ কার্যাবলী হতে, এবং তিন নম্বর হচ্ছে অর্থায়ন কার্যাবলী হতে নগদ প্রবাহ বিবরণী। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই নগদ প্রবাহ বিবরণীটা কিভাবে আমরা তৈরি করব সেই আকারে, ছক আকারে আমরা এখানে আজকে উপস্থাপন করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। প্রথমেই আমরা এই ছকটা আঁকবো। এখানে কি লিখেছি, প্রথমে উপরে লেখা থাকবে একটি কোম্পানির নাম, যেই কোম্পানির নামে আমরা নগদ প্রবাহ বিবরণী তৈরি করব। এরপরে আমরা দ্বিতীয় লাইনে লিখব নগদ প্রবাহ বিবরণী, এবং নির্দিষ্ট শেষের তৃতীয় লাইনে আমরা লিখব 31শে ডিসেম্বর। এবারে এখানে তোমরা একটা বছর লিখবা সমাপ্ত বছরের জন্য। কারণ হচ্ছে যে নগদ প্রবাহ বিবরণী একটি নির্দিষ্ট সময়ের শেষে, অর্থাৎ নির্দিষ্ট বছরের শেষে, সেটা একটা নির্দিষ্ট বছর শেষে হতে পারে অথবা 6 মাস শেষে হতে পারে, এরকম একটা নির্দিষ্ট সময়ের শেষে এই নগদ প্রবাহ বিবরণীটা হয়। এই জন্য আমরা লিখলাম যে 31শে ডিসেম্বর। তাহলে এখানে একটা বছর দিতে পারি আমরা 2014 সমাপ্ত বছরের জন্য, অর্থাৎ 31শে ডিসেম্বর 2014 সমাপ্ত বছরের জন্য ওই 14 সালের শেষ দিন, অর্থাৎ এক বছরের শেষের দিন 31শে ডিসেম্বর ওই বছর কোম্পানির হিসাব ক্লোজ হবে, এবং সেক্ষেত্রে ওই সময়ের জন্য নগদ প্রবাহ বিবরণীটা তৈরি করা হয়। এখন এই নগদ প্রবাহ বিবরণীতে আজকে আমরা শিখব যে কি কি আইটেমগুলো এখানে আসবে। তাহলে আমরা প্রথমেই শিখব কি, পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ। পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয়ের জন্য কি কি আইটেম আসবে এখানে সেগুলো আমরা একটু দেখব। তাহলে এখানে আমরা লিখব পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই তোমরা লিখবা পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ। এখন এই পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয়ের সাথে কোন কোন আইটেমগুলো আসবে সেটা আমরা শিখব। প্রথমে আসবে নিট আয় বা নিট মুনাফা। নিট আয় বা মুনাফা। প্রিয় শিক্ষার্থীরা, এই নিট মুনাফা আমরা কোথায় পাবো? এটা আমাদের উদ্দীপকে দেয়া থাকবে, অথবা আমাদের এই নিট মুনাফা নির্ণয় করে নিতে হবে। সাধারণত এই নগদ প্রবাহ বিবরণীটা হচ্ছে চতুর্থ আইটেম, এর আগে চতুর্থ ধাপ, এর আগের ধাপটা হচ্ছে বিশদ আয় ব্যয় বিবরণী। তাহলে বিশদ আয় ব্যয় বিবরণীর শেষে আমরা কিন্তু একটা নিট মুনাফা নির্ণয় করি। সেই নিট মুনাফাটা হবে এই যে 2014 সাল, 14 সালের আগের বছরে, অর্থাৎ 14 সালের আগের বছরে যে নিট মুনাফাটা থাকবে সেইটা আমরা এই 14 সালের শুরুতে এটা আমরা যোগ করব। নিট মুনাফা যদি থাকে এটা আমাদের এখানে যোগ হবে, আর যদি নিট ক্ষতি হয় তাহলে সেটা আমাদের বিয়োগ হবে।
তাহলে আমরা তো বুঝতেই পারলাম যে 2013 সালে এই কোম্পানির বিশদ আয় ব্যয় বিবরণী থেকে জেনে নিব যে কত টাকা নিট মুনাফা হয়েছিল, সেই নিট মুনাফাটা আমাদের এখানে প্লাস হবে। তার মানে আমরা নিট মুনাফাকে এখানে সবসময় প্লাস করব, এটা হচ্ছে প্লাস। এরপরে আমরা এই নিট মুনাফাটাকে নগদে রূপান্তরের জন্য সমন্বয় করব। নিট মুনাফাকে নিট নগদ প্রবাহে রূপান্তরের জন্য সমন্বয়। তাহলে আমরা সংক্ষেপে সমন্বয় লিখে নিলাম, অথবা লিখি পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয়ের জন্য সমন্বয়। এটা অনেকভাবে লেখা যায়। কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয়ের জন্য সমন্বয়। এখন এই সমন্বয়ের মধ্যে কোন কোন আইটেমগুলো আসবে আমরা সেটা দেখব। প্রথমে আসবে আমাদের অবচয়, অবচয় বা অবলোপন। অবচয় বা অবলোপন এটা আমাদের সবসময় একটা প্লাস হবে। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে, অবচয় সবসময় নগদ প্রবাহ বিবরণীতে প্লাস হবে। কারণ নগদ অবচয় হচ্ছে একটি অনগদ খরচ। অবচয়ের কারণে একটা সম্পত্তির মূল্য কমে যায়, কিন্তু এই লেনদেনের কারণে কোম্পানি থেকে কোনো নগদ টাকা চলে যায় না। আরেকভাবে বলা যায়, যে সকল আইটেমগুলো বিশদ আয় ব্যয় বিবরণীতে প্লাস হয় সেগুলো আমাদের এই নগদ প্রবাহ বিবরণীতে মাইনাস হবে, আর যে সকল আইটেমগুলো বিশদ আয় ব্যয় বিবরণীতে মাইনাস হয় সেগুলো আমাদের এই নগদ প্রবাহ বিবরণীতে প্লাস হবে। তাহলে আমরা যখন নিট মুনাফা নির্ণয় করেছি, অর্থাৎ বিশদ আয় ব্যয় বিবরণী শিখেছিলাম, সেক্ষেত্রে অবচয়টাকে কিন্তু আমরা ওইখানে মাইনাস করেছি। যেহেতু ওইখানে মাইনাস করেছি, এখন আমাদের প্লাস হবে। তাহলে এখন আমরা অবচয় বা অবলোপনকে সবসময় কি করব? প্লাস করব। কি কারণে? যে এই অবচয়ের কারণে আমার কোম্পানি থেকে কোনো নগদ টাকা চলে যায় না, কিন্তু একটা সম্পত্তি হ্রাস পায়। তাহলে সম্পত্তি হ্রাস পাওয়ার কারণে আমরা এখানে এটা একটা মাইনাস করব। তারপরে আছে আমাদের, এরপরে আমরা শিখব চলতি সম্পদ। বৃদ্ধি, যদি চলতি সম্পদ বৃদ্ধি পায় তাহলে আমাদের এটা মাইনাস হবে, মনে থাকবে। চলতি সম্পদ বৃদ্ধি পাবে, যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে আমার নগদ টাকা হ্রাস পাবে। একটা মানে ধারণা রাখবা, চলতি সম্পত্তি বৃদ্ধি পাইলে আমার নগদ টাকা হ্রাস পাবে। কারণ চলতি সম্পদের মধ্যে কি আছে? মজুত পণ্য হতে পারে, দেনাদার হতে পারে। তাহলে এইগুলোর কারণে কি হবে? আমার সম্পত্তি বাড়বে। যেমন আমি মজুত পণ্য, আমার 2012 সালে মজুত পণ্য ছিল 1000 টাকা, 2013 সালে মজুত পণ্য হয়েছে 1200 টাকা। তাহলে এই 200 টাকার মজুত পণ্য কিন্তু আমি ক্রয় করেছি। 200 টাকার মজুত পণ্য ক্রয় করার কারণে আমার 200 টাকার মজুত পণ্য অর্থাৎ চলতি সম্পদ বৃদ্ধি পাইছে, কিন্তু এই 200 টাকা সম্পত্তি ক্রয় করার কারণে কিন্তু আমার নগদ 200 টাকা চলে গেছে। তাই নগদ 200 টাকা চলে যাওয়া মানে কি? আমি কিন্তু আগেই বলেছি শুধুমাত্র নগদ আইটেমগুলো এখানে আসবে। তাহলে যদি চলতি সম্পদ বৃদ্ধি পায় তাহলে আমার নগদ টাকা চলে যাবে বা নগদ টাকা হ্রাস পাবে। তাহলে এই জন্য আমরা নগদ টাকা হ্রাস পাইলে এটা মাইনাস করব। আমরা শুরুতেই বলেছি যে আইটেমগুলোর কারণে কোম্পানি থেকে নগদ টাকা চলে যাবে বা হ্রাস পাবে সেগুলো আমরা মাইনাস করব, আর যে কারণে আমার নগদ টাকা বেশি হবে বা বৃদ্ধি পাবে আমরা সেই আইটেমগুলো প্লাস করব। তাহলে চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে আমার সম্পদ বৃদ্ধি পাবে কিন্তু নগদ টাকা চলে যাবে, এজন্য আমরা মাইনাস করব। এরপর একটা আছে চলতি সম্পদ হ্রাস। চলতি সম্পদ হ্রাস এইটা হবে প্লাস। চলতি সম্পদ হ্রাস পাইলে হবে কি? প্লাস। কারণ কি? 2012 সালে আমার নগদ টাকা ছিল কত? মজুত পণ্য ছিল 1000 টাকা। এরপরে 2013 সালে হইলো কত? 800 টাকা। তাহলে 200 টাকা কি হলো? হ্রাস পেল। তাহলে 200 টাকা হ্রাস পাওয়া মানে আমি 200 টাকার সম্পত্তি বিক্রি করে ফেলেছি। তাই 200 টাকার সম্পত্তি বিক্রি করা মানে নগদ টাকা আমার কোম্পানিতে আসা। তাহলে চলতি সম্পদ হ্রাস পাইলে, সম্পত্তি হ্রাস পাইলে নগদ টাকা বৃদ্ধি পাবে, এজন্য আমাদের এটা প্লাস হবে। তাহলে দেখো, চলতি সম্পদ বৃদ্ধি পাইলে মাইনাস হবে, চলতি সম্পদ হ্রাস পাইলে প্লাস হবে। এরপরে আরেকটা আছে চলতি দায় বৃদ্ধি। চলতি দায় বৃদ্ধি, যদি চলতি দায় বৃদ্ধি পায় তাহলে প্লাস হবে। কারণ কি? দায় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কোম্পানিতে নগদ টাকা আসবে। আর একটা কি? চলতি দায় হ্রাস। চলতি সম্পত্তির বিপরীতে চলতি দায় হ্রাস পাইলে এটা হবে মাইনাস।
চলতি দায় হ্রাস পাইলে হবে মাইনাস এক। আমার কোম্পানির কাছে গত বছর অর্থাৎ 2012 সালে চলতি দায় ছিল 1000 টাকা, তারপরে 2013 সালে চলতি দায় আমার হলো 800 টাকা। তার মানে আমার চলতি দায় 200 টাকা হ্রাস পাইছে। এই 200 টাকা কিন্তু আমি পরিশোধ করে দিছি। অর্থাৎ আমার কোম্পানির কাছে 1000 টাকা দায় ছিল, এখন 800 টাকা দায় আছে। তার মানে কি আমি 200 টাকার দায় পরিশোধ করছি। 200 টাকার দায় পরিশোধ করা মানে আমার 200 টাকা হ্রাস পাওয়া, কোম্পানি থেকে 200 টাকা হ্রাস পাইছে। তাহলে হ্রাস পাইলে কি হবে? মাইনাস হবে। আর যদি বৃদ্ধি পায় তাহলে আগে 1000 টাকা আমার চলতি দায় ছিল, এরপরে আমার এখন হয়েছে 1200 টাকার চলতি দায়। তার মানে আমার কাছে কোম্পানি থেকে আরও 200 টাকার সম্পত্তি মানে নগদ টাকা আমার বাড়ছে, দায় বৃদ্ধি পাইছে, আমার কাছে টাকা পাবে। তার মানে সে আমাকে টাকা দিছে বিনিময়ে সে পাবে, এজন্য আমার কোম্পানিতে টাকা আসছে। চলতি সম্পদ বৃদ্ধি, চলতি সম্পদ হ্রাস। এরপরে আসবে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ হলে মাইনাস হবে, লাভ হইলে মাইনাস। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হলে হবে প্লাস। মনে রাখবে, যদি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ হয় তাহলে সেটা হবে আমাদের মাইনাস, আর যদি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হয় তাহলে সেটা হবে আমাদের প্লাস। কেন? প্রথম কথা হচ্ছে নগদ আমরা বিশদ আয় ব্যয় বিবরণীতে সম্পত্তি বিক্রয়জনিত লাভ যেটা হয়েছিল সেটা আমরা নিট মুনাফা বের করার জন্য ওইখানে প্লাস করেছি, তাই এখানে মাইনাস করব। আর আমরা সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি যেটা হয়েছিল, যদি ক্ষতি হয় সেটা আমরা বিশদ আয় ব্যয় বিবরণীতে নিট মুনাফা নির্ণয় করার জন্য এটাকে আমরা ওই জায়গাতে প্লাস মাইনাস করেছি, তা আমরা এইখানে প্লাস করব। এখন ওই নিট মুনাফা যেহেতু আমাদের এখানে চলে আসছে, এই নিট মুনাফার সাথে যেটা আমরা সমন্বয় করেছি ওইখানে যদি আমরা প্লাস করি, এখানে আমরা প্লাস করলে 2 বার প্লাস হয়ে যাবে, এই একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যখন আমরা বিনিয়োগ কার্যাবলী থেকে নগদ প্রবাহ নির্ণয় করব, সেক্ষেত্রে সম্পত্তি বিক্রি করলে যে টাকাটা হয় এবং এই বিক্রয়ের লাভ সহ ওই টাকাটাই কিন্তু আমাদের প্লাস হিসেবে দেখানো হয়। ধরো একটা সম্পত্তি 1000 টাকায় ক্রয় করা হয়েছিল, সেটা 1200 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে স্থায়ী সম্পত্তি বিক্রয় এটাকে কিন্তু ওই 1200 টাকায় আমার নগদ প্রবাহ বিবরণীর বিনিয়োগ কার্যাবলীতে দেখানো হচ্ছে। এক্ষেত্রে আসল টাকা প্লাস লাভ ওটাকে দুইটাকে কিন্তু প্লাস হিসাবে দেখানো হয়, কিন্তু এখানে আবার যদি আমরা প্লাস হিসাবে দেখাই তাহলে ওই টাকাটা ডাবল আসে, এই জন্য আমরা এখানে মাইনাস করে দেখাবো। তাহলে এটাই হলো আমাদের স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ এবং স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতির কথা। যদি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ হয় তাহলে আমরা মাইনাস করব, আর যদি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হয় তাহলে এটাকে আমরা প্লাস করব। শুধুমাত্র এই আইটেমগুলো আমাদের পরিচালন কার্যাবলীর মধ্যে আসবে প্রিয় শিক্ষার্থীরা। এজন্য আমাদের এই চলতি সম্পদ এবং চলতি দায় এই বিষয়গুলোকে ভালোভাবে শিখতে হবে, যে কোন কোন বিষয়গুলো আমাদের চলতি সম্পদ আর কোন কোন বিষয়গুলো আমাদের চলতি দায়। এইটা করার পর এই স্থায়ী সম্পত্তি, আরও একটা কথা বলে নেই, স্থায়ী সম্পত্তি ক্রয় এবং বিক্রয় এই আইটেমগুলো আসবে বিনিয়োগ কার্যাবলীর মধ্যে, কিন্তু স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি এই আইটেমগুলো আসবে আমাদের পরিচালন কার্যাবলীর মধ্যে। তাহলে এখানে আমরা কি লিখব? এইগুলোকে আমরা যোগ বিয়োগ করে আমরা এইখানে আবার মেন কলামে লিখব। এরপর এটা লিখব পরিচালন কার্যাবলীতে নিট নগদ প্রবাহ, পরিচালন কার্যাবলী হতে নিট নগদ। এইটা আর এইটা যোগ বিয়োগ করে আমরা এখানে লিখব। লেখার পর নিচে একটা দাগ দিব, দুইটা দিব না। যদি শুধুমাত্র পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয় করি তাহলে আমরা এখানে যে টেনে দিব, দুইটা দাগ দিব। আর যদি আমরা এটার সাথে বিনিয়োগ এবং অর্থায়ন যোগ করি বা একসাথে করতে হয় তাহলে কিন্তু আমরা আর এখানে দুইটা দিব না, তাহলে একটা দাগ দিব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব বিনিয়োগ কার্যাবলীর হতে নগদ প্রবাহ নির্ণয়ের জন্য। সেক্ষেত্রে তোমরা এই ফরম্যাটের নিচে চলে যাবে, এটা সোজা সোজা নিচে চলে যাবে। আমি এটা পাশে করব, যেহেতু আমার নিচে জায়গা নাই তাই আমি এটা পাশে করি। দেখো, বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ,
দেখো বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ। তাহলে আমরা এটা পরিচালন শেষ, এখন আমরা কি করব? বিনিয়োগ। বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয় করব। এখানে আমরা কোন কোন আইটেমগুলো আসবে সেটা দেখব। প্রথমে আসবে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়। স্থায়ী সম্পত্তি ক্রয়, আবার স্থায়ী সম্পত্তি বিক্রয়। এখন দেখো, যদি ক্রয় করে তাহলে সম্পত্তি চলে যায় না আসে? সম্পত্তি আসে কিন্তু নগদ টাকা চলে যায়। তাহলে নগদ টাকা চলে গেলে কি হবে? মাইনাস। অর্থাৎ আমরা সম্পত্তি ক্রয় করছি, যদি সম্পত্তি ক্রয় করা হয় তাহলে সম্পত্তি আসবে কিন্তু নগদ টাকা চলে যাবে। তাহলে নগদ টাকা চলে যাওয়ার মানে কি? আমরা কি করব? মাইনাস করব। আর একটা আছে সম্পত্তি বিক্রি করলে সম্পত্তি চলে যাবে কিন্তু নগদ টাকা আসবে, তাহলে এটা হবে কি? প্লাস। তাহলে স্থায়ী সম্পত্তি ক্রয় মাইনাস, আর স্থায়ী সম্পত্তি বিক্রয় করলে হবে কি? প্লাস। এভাবে আরো দুইটা আইটেম আসবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়, এটাও মাইনাস হবে যেহেতু ক্রয় করবে। বিনিয়োগ ক্রয় করলে নগদ টাকা চলে যাবে। আবার দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয়, এটা বিক্রি করলে আবার টাকা আসবে। অর্থাৎ এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে অন্য কোম্পানির শেয়ার ক্রয় হতে পারে বা অন্য কোম্পানির সিকিউরিটিজ হতে পারে। এই রকমের দীর্ঘমেয়াদী যদি সে বিনিয়োগ বা সিকিউরিটিজ ক্রয় করে, এটা আমাদের বিনিয়োগ কার্যাবলীর মধ্যে আসবে। তাহলে যদি ক্রয় করে তাহলে টাকা চলে যাবে, নগদ টাকা চলে যাবে, আমরা মাইনাস করব। আর যদি বিক্রি করা হয় তাহলে এটা প্লাস হবে, কারণ টাকা নগদ টাকা আসবে। এই হচ্ছে আমাদের 4টা আইটেম এখানে আসবে। এরপরে আমরা এটাকে লিখব বিনিয়োগ কার্যাবলী হতে নিট নগদ। বিনিয়োগ কার্যাবলী হতে নিট নগদ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই বিনিয়োগ কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ এটাও শেষ। এই আইটেমগুলো এখানে আসবে। স্থায়ী সম্পত্তি ক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রয়, আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়, দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয়। এখন এই স্থায়ী সম্পত্তিগুলো কি কি সেগুলো আমরা জেনে তারপরে আমরা এখানে বসাবো। যে প্রথমে আমরা স্থায়ী সম্পদ, চলতি দায় এগুলো ভালোভাবে শিখব। তাহলে স্থায়ী সম্পত্তির মধ্যে কি হতে পারে? জমি জমা হতে পারে, দালান কোঠা হতে পারে, যন্ত্রপাতি হতে পারে। এগুলো যদি ক্রয় বিক্রয় করা হয় তাহলে সেগুলো আমাদের বিনিয়োগ কার্যাবলীর মধ্যে আসবে। পরে আমরা চলে যাব 3 নম্বরে, অর্থায়ন কার্যাবলী হতে নগদ প্রবাহ। এরপরে আমরা শিখব কি? অর্থায়ন কার্যাবলী হতে নগদ প্রবাহ। এবার দেখো, অর্থায়ন কার্যাবলী হতে নগদ প্রবাহ, এটা আইটেমগুলোর মধ্যে আসবে। শেয়ার বন্ড ডিবেঞ্চার সংক্রান্ত কথাগুলো আসবে। শেয়ার বন্ড ডিবেঞ্চার, ঋণ এবং লভ্যাংশ, এই আইটেমগুলো আমাদের এখানে আসবে। তাহলে প্রথমেই আমরা অর্থায়নের মধ্যে প্রথমে কি হবে? লভ্যাংশ। লভ্যাংশ কিন্তু কোম্পানি পরিশোধ করে, কোম্পানি লভ্যাংশ পরিশোধ করে। তাই লভ্যাংশ যদি পরিশোধ হয় তাহলে সেক্ষেত্রে মাইনাস হবে। লভ্যাংশ পরিশোধ, লভ্যাংশ পরিশোধ। লভ্যাংশ পরিশোধ করার কারণে কোম্পানি থেকে নগদ টাকা চলে যায়। যদি নগদ টাকা চলে যায় তাহলে কি হয়? মাইনাস। এরপরে আসো দীর্ঘমেয়াদী ঋণ বা বন্ড, ঋণ ইস্যু বা বন্ড ইস্যু, ঋণ বা বন্ড। এই ঋণ বা বন্ড যদি বৃদ্ধি পায় মানে ইস্যু করা হয়, ইস্যু করলে টাকা আসে, ইস্যু, তাহলে ইস্যু করলে টাকা আসে, তাহলে কি হবে? প্লাস। এবার আরবার হতে পারে ঋণ বা বন্ডের মূল্য পরিশোধ, এরকমের যদি হয় ঋণ বা বন্ডের মূল্য পরিশোধ, ঋণ বা বন্ডের মূল্য পরিশোধ যদি পরিশোধ করে তাহলে টাকা চলে যায়, তাহলে আমরা কি করব? মাইনাস করব। এরপর আবার হচ্ছে শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু করলে নগদ টাকা আসে, শেয়ার ইস্যু,
শেয়ার ইস্যু, এটা নগদ টাকা আসে, তাহলে আমরা এটা কি করব, প্লাস করব। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এবং ঋণ এই এবং লভ্যাংশ এই সংক্রান্ত লেনদেনগুলো অর্থায়ন কার্যাবলীর মধ্যে আসবে। যে লেনদেনগুলোর কারণে কোম্পানির ভিতরে নগদ টাকা আসবে সেগুলোকে আমরা প্লাস করব, আর যে লেনদেনগুলোর কারণে কোম্পানি থেকে টাকা চলে যাবে সেই আইটেমগুলো আমরা মাইনাস করব। তাহলে দেখো লভ্যাংশ পরিশোধ, তাহলে লভ্যাংশ পরিশোধ করলে নগদ টাকা চলে যায়, মাইনাস হবে। ঋণ, যদি কোম্পানি ঋণ গ্রহণ করে বা বন্ড ইস্যু করে তাহলে কোম্পানির ভিতরে টাকা আসে, তাহলে আমরা প্লাস করব। ঋণ বা বন্ডের মূল্য পরিশোধ, এই যে ঋণ নিয়েছিল এই ঋণের টাকা যদি কোম্পানি পরিশোধ করে দেয় তাহলে মাইনাস হবে। আবার আছে শেয়ার ইস্যু, যদি কোম্পানি শেয়ার ইস্যু করে তাহলে শেয়ার ইস্যু করলে শেয়ারের ইস্যু করার সাথে সাথে কোম্পানিতে টাকা চলে আসবে, তাহলে এগুলো আমরা প্লাস করব। তো মোটামুটি এগুলোই আমাদের এই অর্থায়ন কার্যাবলীর মধ্যে আসবে। আমরা আজকে মূলত এতটুকু জিনিস শিখবো, এরপরে আরও কিছু বাড়তি আইটেম আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সেখানে আমরা অপচয় নির্ণয় করার কিছু কিছু সূত্র আছে, এটা শিখবো। তাহলে আমরা এখানে শেষ করি, পরে কি হবে এটা শেষ করে তোমরা এখানে লিখবা এবং এখানে একটা দাগ দিবা। তাহলে এখানে আমরা লিখব কি, অর্থায়ন কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ, অর্থায়ন কার্যাবলী হতে নিট নগদ। এটা হলো প্রিয় শিক্ষার্থীরা। এরপরে তোমাদের কাজ হচ্ছে এই যে পরিচালন কার্যাবলী থেকে যেটা বের হয়েছে এইটা, বিনিয়োগ থেকে যেটা, অর্থায়ন থেকে যেটা তিনটা বের হয়েছে এই তিনটাকে তোমরা যোগ করবা। যোগ করার পরে যদি রেজাল্ট পজিটিভ হয় তাহলে লিখবা নিট নগদ বৃদ্ধি, আর যদি নেগেটিভ আসে তাহলে লিখবা নিট নগদ হ্রাস। তাহলে লিখবা নিট নগদ বৃদ্ধি, এটা নিট নগদ বৃদ্ধি। অর্থাৎ পরিচালন কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ এবং অর্থায়ন কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ, এই তিনটা নিট যোগ করে যদি রেজাল্ট পজিটিভ হয় তাহলে তোমরা এখানে লিখবা বৃদ্ধি, আর যদি রেজাল্ট নেগেটিভ আসে অর্থাৎ রেজাল্টটা যদি মাইনাস ফিগারে আসে তাহলে তোমরা এখানে লিখবা নিট নগদ হ্রাস। এরপরে আছে যোগ প্রারম্ভিক নগদ, প্রারম্ভিক নগদ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু কথা বলে নেই যে যখন আমরা নগদ প্রবাহ নির্ণয় করব তখন আমাদের 2 বছরের একটি ব্যালেন্স শিট বা উদ্বৃত্তপত্র দেয়া থাকবে। এক্ষেত্রে প্রথম ঘরে বা প্রথমেও থাকতে পারে বা মাঝখানেও থাকতে পারে বা শেষেও থাকতে পারে যে নগদ টাকার একটা কথা থাকবে। আমরা কিন্তু এই আইটেমগুলোর মধ্যে কোনো নগদ টাকার কথা এই আইটেম হিসেবে কোনো এন্ট্রি দেই নেই, কিন্তু ওইখানে যদি ধরো 2011 আমি ব্যালেন্স শিটটা এভাবে হলো 2011 2012, এখানে নগদ, এখানে 1000 আর এখানে 1200, তাহলে এটার নাম হচ্ছে প্রারম্ভিক আর এটার নাম হচ্ছে সমাপনী। তাহলে প্রথমে দেখো যে নগদ টাকাটা 2011 সালে থাকবে সেইটাকে আমরা শেষে যাই এই প্রারম্ভিক নগদের জায়গায় এইটার সাথে আমরা প্লাস করব। এইটা প্লাস করলে সমাপনী নগদ যে টাকাটা থাকবে এইটার সাথে এটা যোগ করার পর যে রেজাল্ট আসবে সেটা সমাপনী নগদের সমান হবে। যদি সমাপনী নগদের সমান হয় তাহলে আমার অঙ্ক মিলবে, কিন্তু এটা যদি কোনো আইটেমের মধ্যে আমাদের হিসাবে ভুল হয় তাহলে কিন্তু আমাদের এই রেজাল্টটা মিলবে না। তাহলে আমি কি লিখবো, প্রারম্ভিক নগদ। এই প্রারম্ভিক নগদ টাকা আমরা এখানে যোগ করব, এরপরে যোগ করার পর যে রেজাল্টটা আসবে সেটার নাম দিব কি, সমাপনী নগদ। এটার নাম হবে সমাপনী নগদ। এই সমাপনী নগদটা এইখানে এইটার সাথে মিলে যাবে। আমার প্রিয় শিক্ষার্থীরা শোনো, যে উদ্দীপকে অর্থাৎ এখানে ব্যালেন্স শিটে আমাদের 2 বছরের একটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে, 2011 সাল 2012 সাল। তাহলে দেখো 2011 সালে নগদ টাকা ছিল কত, 1000 টাকা, 2012 সালে হলো কত টাকা, 1200 টাকা। তাহলে এই যে প্রারম্ভিক নগদ, আমার নিট নগদ বৃদ্ধি এবং হ্রাস এতটুকু পর্যন্ত আমরা আগেই বুঝেছি যে এই নিট নগদ বৃদ্ধি অথবা হ্রাসের সাথে যদি আমরা প্রারম্ভিক নগদ অর্থাৎ 2011 সালের যে নগদ টাকাটা ছিল সেই নগদ টাকাটা যদি আমরা যোগ করি তাহলে যোগ করার পর আমার যে যোগফলটা আসবে সেইটা হবে সমাপনী নগদ। অর্থাৎ 2012 সালে যে নগদ টাকা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, ব্যালেন্স শিটে দেওয়া আছে, সেইটা সমান হবে। যদি সমান হয় তাহলে আমরা মনে করব যে আমাদের অঙ্কটা মিলছে, আমাদের কোনো ভুল হয় নাই। কিন্তু এই যে বাকি যে সমন্বয়ের ভিতরে যদি কোনো এন্ট্রি ভুল হয়
তাহলে কিন্তু এই রেজাল্টটা মিলবে না। কিন্তু যদি সব সঠিক থাকে তাহলে এই সমাপনী নগদের উপর সমান হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।